সো আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই। আমাদের কথা হচ্ছিল রিগ্রেশন নিয়ে। রিগ্রেশনে এরকম একটা টেবিল আমরা করেছিলাম, যেখানে আমরা এইজ, এডুকেশন, ইয়ার অফ এক্সপেরিয়েন্স এবং সেলস গ্রোথের একটি একটি ডায়াগ্রাম, বা যেটাকে রিসার্চের ভাষায় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলা হয়, এই ধরনের একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা দেখছিলাম। সো এই ধরনের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমরা যখন কোনো কোনো একটা রিগ্রেশন অ্যানালাইসিস করতে যাব, সেখানে আমরা বলেছিলাম যে একটা ফর্মুলা, যেটা কিনা বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি। এই ফর্মুলাটা আমরা এখন দেখব। আমরা প্রথমে অ্যানালাইসিসটা দেখি, তারপরে আমরা আবার একটু লিটারেচার রিভিউ শিখবো। কেমন? তাহলে যেটা হবে যে আমরা বোরিং হব না। যদিও অনলাইন ক্লাসে আসলে বেসিকলি অনলাইন ক্লাসের চেয়ে ফিজিক্যালটা বেশি ইন্টারেক্টিভ হয়, মানে যেটা বারে বার প্রমাণিত। তো যাই হোক, আমরা চেষ্টা করি একটু রেসপন্সিভ থাকার, কারণ আলটিমেটলি আমরা প্রশ্ন করলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হবে, আদারওয়াইজ এটা দেখা যাবে যে আসলে ক্লিয়ার হবে না। ওকে, ফার্স্ট অফ অল আসেন আমরা একটু যেটা দেখতে চাচ্ছিলাম, আমরা স্ক্যাটার টুল বা স্ক্যাটার ডট, যেটা আমরা বের বের করতে চাচ্ছি, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি ইন ইন এসপিএসএস। তাহলে আমরা ইতিমধ্যেই এসপিএসএস এ কিভাবে ডেটা ইনপুট করেছি সেই বিষয়টি সম্পর্কে তো আমরা সকলে জানি। আসলে আমরা একটু এসপিএসএস এ দেখি যে এটা কিভাবে করা যায়। এটা একটু কেটে দিই। আচ্ছা, আপনারা দেখেছেন যে উম, আমরা এখানে 10 জনের একটা স্যাম্পল সাইজ নিয়েছি, যেখানে আমরা আসলে এখন স্ক্যাটার ডট এটা একটু দেখবো। এই জন্য আমরা প্রথমে গ্রাফস এর ভেতরে যাব। এখান থেকে আমরা লেগেসি ডায়ালগস, এই অপশনটাতে গেলে একদম নিচের দিকে আপনি স্ট্যাটার ডট নামে যে অপশনটা, স্ক্যাটার ডট, সেটা পাবেন। প্রথমটা সিম্পল স্ক্যাটার ডট, এটা আপনি সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করলে আপনাকে ডিফাইন করতে বলবে। তো আপনি এই ডিফাইনটা করবেন। ডিফাইনটা করার জন্য কি করবেন? এখানে দেখেন ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস দুটো অপশন আমাদের আছে। এই দুটো অপশন নিয়ে আমরা মূলত কাজ করব। মানে এখানে আসলে কে কোথায় যাবে, ওয়াই অ্যাক্সিসে কি যাবে আর এক্স অ্যাক্সিসে কি যাবে। আচ্ছা, এখন আমাদের ইয়ার অফ এক্সপেরিয়েন্সেস এবং আরেকটা কি আছে, লাস্ট ইয়ার সেলস, তাই না? তাহলে লাস্ট ইয়ার সেলস এবং ইয়ার অফ এক্সপেরিয়েন্সেস, আমরা তো মূলত লাস্ট ইয়ার সেলস এর উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে আহ, নতুন ইয়ারের সেলটা দেখব। সো দ্যাট আমরা ইয়ার অফ এক্সপেরিয়েন্সটা আমাদের ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ইয়ার অফ এক্সপেরিয়েন্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আবারও বলছি, ইয়ার অফ এক্সপেরিয়েন্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেটা আমাদের যাবে এক্স অ্যাক্সিস এর মধ্যে এক্স অ্যাক্সিস এর মধ্যে যাবে ইয়ার অফ এক্সপেরিয়েন্স, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার মানে এক্স অ্যাক্সিস এর মধ্যে আমাদের সেট করতে হবে। হুম, আচ্ছা, এরপরে আমাদের কি, লাস্ট ইয়ারের যে সেল, লাস্ট ইয়ারের সেল আমাদের ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আমরা ইনপুট করব। এরপরে আমি যদি সরি এরপরে আমি যদি হচ্ছে আপনার এটা ওকে বাটন প্রেস করি, তাহলে দেখবেন যে এখানে একটা স্ক্যাটার ডট যে অপশন, সেটা কিন্তু চলে আসবে। এই যে আহ, হ্যাঁ, এখানে ডাটা গুলো, আম, এটা কোনো লিনিয়ার লাইনের সাথে সম্পৃক্ততা নেই। হ্যাঁ, এটা কিন্তু আসলে
রিগ্রেশন অ্যানালাইসিস হবে না। এই ডাটা সেটটা দিয়ে কোনো প্রকার রিগ্রেশন অ্যানালাইসিস হবে না। আমি যদি আপনাকে একটু লিনিয়ার লাইন টেনে দেখাই, লিনিয়ার লাইন টানলে আপনি বিষয়টা আরো আরো ক্লিয়ার হবে। আমাদের কথা ছিল কি যে একটা একটা নির্দিষ্ট ভেরিয়েবল, তাদের মধ্যে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা এই স্ক্যাটার ডট দিয়ে আগে আমরা চেক করে দেখব। সেটা চেক করার জন্য আমাদের যে লিনিয়ার রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কিন্তু আমাদের থাকতে হবে। যেটা আমাদের যদি না থাকে, অর্থাৎ লিনিয়ার রিলেশনশিপ যদি আমাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যানালাইসিস করা যাবে না। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এখানে আমাদের একটা অপশন দেখাবে, এডিট করার একটা অপশন দেখাবে। সেখান থেকে আমরা এই যে এই অপশনটা যদি প্রেস করি, হ্যাঁ, আপনি দেখেন এখানে লিনিয়ারটাই সিলেক্ট করা আছে। এখানে যদি আপনি ক্লোজ করেন, তাহলে দেখেন এই দিক দিয়ে গেছে লিনিয়ার লাইনটা। কিন্তু লিনিয়ার লাইনটা এদিক দিয়ে যাওয়ার ফলে যদিও আশেপাশে দেখা যাচ্ছে ভেরিয়েবল গুলো আছে, এই লাইনটাকে ঘিরেই হয়তো ভেরিয়েবল গুলো চলার চেষ্টা করছে, কিন্তু এখানে কিছুটা অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। এটা যদি আরো আরো কাছাকাছি থেকে ক্লাস্টার করতো, আরো কাছাকাছি থেকে যদি এটা ক্লাস্টার করলে ব্যাপারটা আরো বেশি সমৃদ্ধশীল হতো। আচ্ছা, যদিও আমি এইভাবে লাইনটাকে কল্পনা করছিলাম, কিন্তু লিনিয়ার লাইনটা এইভাবে আসাতে এখন মনে হচ্ছে যে না, খুব একটা সমস্যা না হওয়ারই কথা। কারণ এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট রিলেশনশিপ, থাকলেও থাকতে পারে। এটা আসলে স্যার এটা কিভাবে বুঝবো যে এটা প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে না? এটা এই যে আপনার যেমন ধরেন, হুম, আচ্ছা আমি এখানে যে এই গোল গোল ফোঁটাগুলো ওইগুলোর সাথে মিশে গেলে কি প্রবলেম নাই? আচ্ছা, একটা সেকেন্ড, এটাকে আমি একটু ফাংশনে দেখাই, দাঁড়ান। এটা আরো ভালো হতো যদি এই যে লিনিয়ার যে লাইনটা, হ্যাঁ, এটাকেই কিন্তু লিনিয়ার লাইন বলা হচ্ছে, কেমন? এই যে লিনিয়ার লাইন, এই লিনিয়ার লাইনের আশেপাশে থাকতো, অর্থাৎ এইভাবে যদি ক্লাস্টার করতো, এইভাবে যদি ক্লাস্টার করতো, এইভাবে যদি ক্লাস্টার করতো, দ্যাট উইল বি ভেরি গুড। যত বেশি এই লাইনটাকে ঘিরে থাকবে, তত বেশি এটা ভালো। বুঝতে পারছেন? যত বেশি এটাকে ঘিরে ক্লাস্টার করবে, তত বেশি ভালো। তার মানে এটাকে যত বেশি আমার কাছাকাছি থাকবে এই লিনিয়ার লাইনের, ওইটার ভ্যালু তত বেশি ভালো আসার চান্সেস আছে। বা হচ্ছে এটাকে আমি বলতে পারবো যে এই যে আমাদের মধ্যে যদি স্যার ক্লাস্টার লিনিয়ার করি। লাইনটা তো স্যার অটো হয়ে যাবে না, আমরা তো সিলেক্ট করবো না যে লিনিয়ার লাইনটা কোথা থেকে কোথায়। না, এটা এটা আপনি সিলেক্ট করবেন না, এটাই তো অ্যানালাইসিস। এটা এটা যদি এই ডট গুলো যেমন যেমন ধরেন যে এই ডটটা এখানে আছে, আবার এই ডটটা এখানে আছে, এই ডটটা যদি এখানে থাকতো, এই ডটটা যদি এইখানে থাকতো, উম, সুযোগ ছিল আরো ভালো অ্যানালাইসিস করার, আরো ভালো ভালো অ্যানালাইসিস আসার। কিন্তু এখানে এখানে আরেকটা পয়েন্ট অফ ভিউ আছে। আরেকটা পয়েন্ট অফ ভিউ কি, দেখেন আমাদের ডেটার সংখ্যা কয়টা? আমাদের ডেটার সংখ্যা হচ্ছে 10টা। মোস্ট প্রবাবলি যদি আমাদের ডেটার সংখ্যা বৃদ্ধি পেত, এমনও হতে পারত যে লিনিয়ার লাইনটা আরো কাছাকাছি ক্লাস্টার করত, হতে পারত। ঠিক আছে? যেমন এইটা আমাদের যেটা হয়েছে, আমাদের 1 2 3 4 5, হ্যাঁ, অর্থাৎ এই যে ইয়ার অফ এক্সপেরিয়েন্স সর্বোচ্চ 5 বছর, 5 বছরের মধ্যে যে ডট গুলো এসছে, সেই ডট গুলো আমাদের কি আহ, এটা হচ্ছে $0 থেকে $10 মধ্যে ও হচ্ছে এই ক্লাস্টারটা দেখিয়েছে। কিন্তু যদি নাম্বার অফ স্যাম্পল সাইজ আমার আরো বেশি হতো, তাহলে আরো সুন্দর হলেও হতে পারতো। কিন্তু এখন এই এই যে ডট গুলো, এই যে ডট গুলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটু ছাড়া ছাড়া ভাবে আছে, কিন্তু আলটিমেটলি দেখেন, আলটিমেটলি ও কিন্তু এটাকে ধরেই কিন্তু ক্লাস্টার করে গেছে। এই যে আপনি হয়তো বুঝতে পারছেন, এই যে দেখছেন,
আলটিমেটলি কিন্তু এইটাকে ঘিরেই কিন্তু এরা ক্লাস্টার করার চেষ্টা করছে। খুব কিন্তু দূরে দূরে নাই, এমন না যে এইখানে একটা এইখানে একটা, তার মানে কি, আবার এইখানে একটা এখানে একটা, তার মানে দেখেন এইটার থেকে এটার দূরত্ব কত আর এটার থেকে এটার দূরত্ব কত, আবার এখান থেকে এটার দূরত্ব কত, অনেক বেশি, অনেক বেশি গ্যাপ, এরকম কিন্তু নাই। তার মানে এখানে একটা সিগনিফিকেন্ট রিলেশনশিপ থাকতে পারে। আপনি যখন অল্প ডেটা সেট নিয়ে এই বিষয়টা দেখলেন, তাহলে দেখেন আমি প্রথমে কিভাবে চিন্তা করেছি, দেখেন আমি প্রথমে চিন্তা করেছি এই লিনিয়ার রিলেশন। যদি এইভাবে হয় তখন কিন্তু এই ডটটা অনেক দূরে, আবার এই ডটটা কাছে, আবার এই ডটটাও অনেক দূরে। কিন্তু এই লিনিয়ার রিলেশনশিপটা মেশিন আমাকে দেখিয়েছে যে তোমার ডট যখন এইভাবে, তখন লিনিয়ার রিলেশনশিপটা এইভাবে নিয়েছে। যার ফলে এখন কিন্তু মনে হচ্ছে যে ডটগুলো খুব বেশি দূরে দূরে নাই, মোটামুটি কাছাকাছি থাকার চেষ্টা করেছে। তাহলে যেহেতু মোটামুটি কাছাকাছি আছে, সো আই ক্যান প্রসিড, এবং আমি এটা দিয়ে আমার যে ভ্যালুস আছে, আমি এটা জাস্ট নর্মাল ভাবে অ্যানালাইসিস করছি যে দেখি কি আসে। সো আমি একটু পরবর্তীটাতে যাই। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। জি স্যার। সরি। আচ্ছা, এটা যখন আমি লিনিয়ার রিলেশনশিপ পেলাম, লিনিয়ার রিলেশনশিপ পাওয়ার পরে আমাকে আরেকটা জিনিস একটু দেখতে হবে, যেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস টুলস। আমি এটা কাটবো না, আমি এটা নর্মালি মিনিমাইজ করে রেখে দিলাম। এখন আমি যেটা করব, অ্যানালাইসিসে যাব, অ্যানালাইসিসে রিগ্রেশনে যাব, রিগ্রেশনে গিয়ে লিনিয়ার যে অপশনটা সেখানে যাব। লিনিয়ার অপশনে গিয়ে আমি এখানে সরাসরি দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আলাদা আলাদা টুল বক্স পাবো। এই টুল বক্সের মধ্যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল লাস্ট ইয়ারের যে সেলস, লাস্ট ইয়ার সেলসটা আমি ডিপেন্ডেন্টে দিয়ে দিলাম। আর এর আগে আমরা অলরেডি জানিয়েছিলাম যে ইয়ার অফ এক্সপেরিয়েন্সেস, যেটি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা আমি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু কোথাও কোনো চেঞ্জেস নাই, অর্থাৎ আপনি যেটাকে ডিপেন্ডেন্ট বলছেন সেটা কিন্তু সব জায়গাতে ডিপেন্ডেন্ট হিসেবেই থাকছে। তো আমি যদি এই অ্যানালাইসিসটা দেখি, এখানে আমরা দেখব যে আমাদের কোএফিসিয়েন্টটা আমরা মূলত বেসিকলি কোএফিসিয়েন্টটা দেখব, কোএফিসিয়েন্টটা দেখব। এবং আমাদের এই অ্যানালাইসিসটা আমাদেরকে একটু বোঝার বিষয় আছে যে আমাদের আসলে কোএফিসিয়েন্টের মধ্যে দুটো জিনিস দেখাবে। হ্যাঁ, একটা হচ্ছে ইয়ার অফ এক্সপেরিয়েন্সেস, এবং আমাদের যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভ্যালু, সেই ভ্যালুটা আমাদেরকে দেখাবে। যদিও এখানে ইয়ার অফ এক্সপেরিয়েন্স আমাদের এটা মাইনাস দেখাচ্ছে, দেখি আসলে কি আসে। এটা আসলে যেহেতু আমরা একটা আহ, বানানোর ডেটা নিয়ে, ডেটা সেট নিয়ে কাজ করছি, এটা নাম্বার অফ ডেটা সেট খুবই কম, এটা যে কোনো কিছুই রেজাল্ট আসতে পারে, ডাজন্ট ম্যাটার। আমাদের প্রসেস অনুযায়ী আমরা জাস্ট এগিয়ে যাই। তাহলে আমরা এর আগেই আমাদেরকে আমরা আলোচনা করেছিলাম যে যেখানে আমি আমি আমাদের অ্যানালাইসিসের মধ্যে দেখব কি, যে এই যে ওয়াই এর যে ভ্যালু, ওয়াই এর ভ্যালুটা বের বের করতে গেলে আমাদের কি লাগবে, এ লাগবে, এক্স লাগবে, এবং বি লাগবে। এই এ এবং এক্স কি অবস্থায় আছে, কেউ বলতে পারবেন যে এই এ এবং এক্স কি অবস্থায় আছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ? গুণ অবস্থায় স্যার। এক্স্যাক্টলি, গুণ অবস্থায়। তো এটা যদি গুণ অবস্থায় থাকে, তার মানে কি দুটো আলাদা আলাদা আমাদের রাশি, দুটো আলাদা আলাদা রাশির জন্য দুটো আলাদা আলাদা ভ্যালু থাকবে। জি সেই স্যার। তাহলে এই ভ্যালুটা কোনটা কোনটা, এই ভ্যালুটা আমরা একটু এখান থেকে দেখে নিই।
আচ্ছা, তাহলে আমি বললাম যে আমাদের কোএফিসিয়েন্টটা দেখতে হবে। কোএফিসিয়েন্টটা আসেন আমরা একটু আলোচনা করে দেখি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। ওকে। তো কোএফিসিয়েন্টটা আমরা যে দেখব, আমাদের এখানে কনস্ট্রাক্ট একটা দেখা যাচ্ছে, আর আমাদের আরেকটা যে ভ্যালু ছিল সেটা হচ্ছে ইয়ার অফ এক্সপেরিয়েন্স, যেটা আমরা যেটা দিয়েছি সেটা এসছে। তাহলে এখন এইটা আমাদের একটা ভ্যালু 9.022, এবং এইটা আরেকটা ভ্যালু -0.788। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের যেটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হচ্ছে আমাদের মূলত কি বি এর ভ্যালু। এটা হচ্ছে বি এর ভ্যালু। আর আমাদের যে আরেকটা ভ্যালু এসছে, অর্থাৎ এই ভ্যালুটা আমরা নাম দিচ্ছি এ ভ্যালু, যেটা আমাদের এই পাওয়ার পয়েন্ট স্লাইডে আমরা অলরেডি রেখেছি। যেটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু লাগবে এবং বি এর ভ্যালু লাগবে। এই জিনিসটাকে আমরা এখন আমাদের যে এসপিএসএস সফটওয়্যার আছে সেখানে আমরা ট্রান্সফর্ম থেকে ক্যালকুলেট করব। আমরা যদি ক্যালকুলেট করতে চাই, ক্যালকুলেট করার জন্য আমাদেরকে প্রথমে উম, আমরা আরেকটু আমাদের ইয়েগুলোকে চিনে নেই। ওয়াই হচ্ছে আমাদের মূলত যে ফর্মুলা বা ইয়ারলি সেলস, সেই ইয়ারলি সেলসকে ওয়াই দ্বারা আমরা ডিফাইন করছি, তাই না? আচ্ছা, এখন এ কে আমরা বলে এর ভ্যালু, এর ভ্যালুটা আমরা তাহলে নিয়ে আসি, এটা আমরা এখানে লিখে ফেলি আস্তে আস্তে। এখান থেকে লিখে ফেলে আমরা দেন হচ্ছে এটাকে পরবর্তী অপশনে যাই। চলো, ওয়াই লাগবে, এ লাগবে, এক্স লাগবে, বি লাগবে, ফাইন। আচ্ছা, এ লাগবে। সূত্রটাকে আমি জাস্ট ভেঙে নিলাম। আচ্ছা, এখন ওয়াই হচ্ছে আমাদের ইয়ারলি ইয়ারলি সেলস। ওকে, এখন এর একটা ভ্যালু আছে, এর ভ্যালুটা আমি বসাবো। এক্স মানে কি? এক্স হচ্ছে ইয়ারলি এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স দেখুন, এক্সপেরিয়েন্স। ওকে, আচ্ছা, দেন তাহলে আমরা এর ভ্যালুটা এবং বি এর ভ্যালুটা, এই দুটো ভ্যালু আমরা একটু বসিয়ে ফেলি। হুম, তাহলে আমরা বললাম, আমরা কি বললাম এখানে, যে কনস্ট্রাক্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু। এই ভ্যালুটা আমি কিভাবে কপি করব? এইটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু আমার কপি করার অপশনটা আমাকে দিবে। এই যে মাউস থেকে আমি কপি করে নিলাম। এবার আমি এই জায়গাতে ভ্যালুটা বসিয়ে দিলাম। হুম, এই যে ভ্যালুটা বসিয়ে দিলাম। ঠিক একইভাবে এটাও আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে বি তে ভ্যালুটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে ভ্যালুটা চলে আসছে। তাহলে আমরা এখন আমাদের প্রত্যেকটার ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা চলে যাব আমাদের কম্পিউট যে টেবিল সেখানে। কম্পিউট টেবিল থেকে আমরা প্রথমেই হুম, আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা লিখবো। বা আমরা প্রথমে দেখবো যে আমরা এখানে কি দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি সেকেন্ড ইয়ারের যে সেলস প্রজেকশন। তাহলে আমি লিখতে পারি সেলস প্রজেকশন, সেলস প্রজেক্ট টু। সাপোজ আমি লিখলাম সেল প্রজেক্ট টু। এখন এই যে সেলস প্রজেক্ট টু আমি করছি, সেই সেলস প্রজেক্ট টু করার জন্য আমাদের যে সিম্পল লিনিয়ারের যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা চলেন আমরা একটু লিখে ফেলি। অর্থাৎ এই ফর্মুলাটা আমি এখানে লিখে লিখে ফেললাম। ঠিক আছে, ওখান থেকে কপি করে নিয়ে সেখানে আমি দিয়ে দিলাম।
এখন আমি তো ওয়াই এর ভ্যালুটা জানছি যে আমার পরবর্তী ইয়ারের সেলস, তাহলে ওয়াই এরটা তো এখানে দেওয়ার প্রয়োজন নাই, ওয়াই তো এখানে লেখার দরকার নাই। সরি, আচ্ছা এখানে আমি ওয়াই তো লিখবো না। আর এই যে যে ইকুয়াল চিহ্নটা এখানে দেখেন, খেয়াল করেন। ওয়াই হচ্ছে সেলস প্রজেকশন, এই যে আমি এখানে লিখে দিলাম সেলস প্রজেকশন ইকুয়ালস টু, এই যে ইকুয়ালস টু, এই যে ইকুয়ালস টু। এবার এখান থেকে আমরা এখানে ক্যালকুলেশনটা করবো। তাহলে এর ভ্যালু আমি পেয়েছি। তাহলে আসলে এটা আমি কেটে দেই। এবার এর ভ্যালু যেহেতু আমাদের কাছে আছে, এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেই ডিরেক্ট। এই যে এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এটা কি হিসাবে আছে? আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে আমাদের মাল্টি মাল্টিপ্লাই হিসাবে আছে, মানে গুণ হিসাবে আছে, তাই না? সেটা যদি মাল্টিপ্লাই হিসাবে থাকে, তাহলে মাল্টিপ্লাই কে আমাদের হচ্ছে এটা লিখতে হবে। আমরা সফটওয়্যারে সেভাবেই লিখবো। আচ্ছা এবারে হচ্ছে আমরা গুণ করে দেই। এই যে গুণ চিহ্ন। তাহলে আমরা এবার কোনটা বসাবো? আমাদের ইয়ারলি যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটা বসাবো। ঠিক আছে, ইয়ারলি এক্সপেরিয়েন্স, হ্যাঁ সেকেন্ড ইয়ারের এক্সপেরিয়েন্সটা আমরা বসিয়ে দেব। এরপরে আমাদের কি ছিল? প্লাস ছিল, প্লাস ভি এর ভ্যালু কত? মাইনাস, মাইনাসটা বসিয়ে দিলাম। মাইনাসটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ফর্মুলাটা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করে দেখেন এখানে দেখাচ্ছে কম্পিউট সেলস প্রজেকশন টু ইকুয়ালস টু, এই ফর্মুলাটা এক্সিকিউটেড হয়ে গেছে। এক্সিকিউটেড হলে কোথায় আসবে? এই যে এখানে আসছে এক্সিকিউটেড। দেখেছেন, এখানে আসছে এক্সিকিউটেড। এখন এই জায়গাতে দেখেন ওরা আমাদেরকে যেটা জানিয়েছে যে মিস্টার আলিফ, উনি এই বছরে সম্ভাবনা আছে উনি $26 সেল করবে। ঠিক আছে, আপনাদের কাছে মনে হতে পারে যে এটাতে একটু বেশি বেশি দেখিয়ে ফেললো। হ্যাঁ, একটু বেশি বেশি দেখিয়ে ফেলেছে, বিকজ হচ্ছে যে এখানে আমাদের যে ভ্যালু গুলো আমরা দিয়েছি, এটা নাম্বার অফ ভ্যালুস, এটা আসলে প্রপারলি হয়তো বা আমরা ডেটা সেটটা ছোট ছিল, এবং পাশাপাশি নাম্বার অফ ইয়ারলি যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ও যখন ক্যালকুলেট করেছে, যেমন ধরেন যে যেরকম ধরেন যে তাসনিম উনাকে দিয়েছে $17, দেখে দেখেছেন এখানে কিন্তু, এখানে যে ব্যাপারটা এরকম না যে ওর যে ডাবল করে দিয়েছে তা নয়। হ্যাঁ, ব্যাপারটা এরকম না। এখানে প্রজেকশনের অ্যানালাইসিসের ক্ষেত্রে বিভিন্ন তারতম্য আছে। যেমন এই মিস্টার শিহাব যেটা করেছে যে উনার 5 বছরের এক্সপেরিয়েন্সে উনি $4 সেল করেছে। এটা হতে পারে কোনো আনএভয়েডেবল সার্কামস্টেন্সের জন্য হয়তো করেছে, বাট হি হ্যাজ ক্যাপাবল টু সেল $53। সো এই এই জায়গাতে আপনার এই যে প্রজেকশনটা আসছে, এই প্রজেকশনটাই হচ্ছে আমার এই বছরের আপকামিং প্রজেকশন। এবং এই প্রজেকশন অনুযায়ী আমরা হয়তো বা বাজেটিং করি, বা আমরা যে সেলস গুলো দিই সেইগুলো টার্গেটিং ফিক্স হয়ে থাকে। তো এক্ষেত্রে এইটাকে বলা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এই রিগ্রেশন দ্বারা আমরা দেখেন বেশ কয়েকটা জিনিস দেখলাম। প্রথমত আমরা স্ক্যাটার ডটের মাধ্যমে আমরা দেখলাম যে আসলে এই ডেটা সেটটা আমাদের আসলে আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি। হয়তো বা এই জিনিসটা একটু আরো আর্লি বলা প্রয়োজন ছিল। হুম, সেটা যে সিগনিফিকেন্ট ভ্যালু, যে এই যে সিগনিফিকেন্ট ভ্যালু যেটা দেখছেন কোএফিসিয়েন্টে, সিগনিফিকেন্ট ভ্যালুটা কনস্ট্রাক্টের ভ্যালু আপনার হচ্ছে 0.5 এর নিচে হতে হয়। তো ইটস সিগনিফিকেন্ট। হ্যাঁ, সো ইটস সিগনিফিকেন্ট, এটা আসছে 000, মানে 0.00236, হুইচ ইজ সিগনিফিকেন্ট। সো এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমস পাওয়া যায়নি। তো এই এই বিষয়গুলো আপনার হচ্ছে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মধ্যে থাকে।
এবং এই ধরনের সিম্পল লিনিয়ার রিগ্রেশন রান করে আপনি আপনার যে অ্যানালাইসিস গুলো আছে সেই অ্যানালাইসিস গুলো করতে পারেন ফর দ্য প্রজেকশন, বা আপনার যে দুটো ভেরিয়েবলের মধ্যে আমাদের সিগনিফিকেন্ট সম্পর্ক বিলং করে কিনা সেটা দেখার জন্য, সিগনিফিকেন্ট সম্পর্ক আছে কিনা সেটা দেখার জন্য আপনি টেস্ট পারপাসে ধরেন আমি এখানে আমি জাস্ট জাস্ট আমি কিছু ডেটা নিয়ে নিলাম, হ্যাঁ, মানে জাস্ট আমি একটু একটু দেখার জন্য আমি কয়েকটা একটু বাড়াইলাম, 50টা নিলাম, ঠিক আছে, 50টা নিলাম, আমি ইয়ার অফ এক্সপেরিয়েন্সটা একটু চেঞ্জ করে দেই। আমি একটু জাস্ট দেখার জন্য আপনাদেরকে এটা রিপ্রেজেন্ট করছি, দেখি যে এটাতে অ্যানালাইসিস রানটা কেমন আছে। আচ্ছা, দেখেন আমি এইভাবেই রাখলাম, দেখি এইবার আমাদের অ্যানালাইসিসের রেজাল্টটা কেমন দেয়। তাহলে বলেন তো মিস্টার মিস্টার আলিফ, আপনি বলেন এখন আমরা প্রথমে কোনটা দেখব? প্রথমে আমরা কি যেটা দেখব? প্রথমে গ্রাফস থেকে লেগেসি ডায়ালগে গিয়ে আমরা স্ক্যাটার ডটটা সিলেক্ট করব, ঠিক আছে, স্ক্যাটার ডট, তারপর সিম্পল স্ক্যাটারটা সিলেক্ট করব। রাইট। সিলেক্ট করার পরে আমাদের এখানে, হিয়ার অফ টু। হ্যাঁ, আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস দুটো অ্যাক্সিস আছে, যেখানে আমরা কি বসাবো, ওয়াই অ্যাক্সিসে আমাদের সেলসটাকে বসাবো, আর এক্স অ্যাক্সিসে কি বসাবো, আমাদের ইয়ার অফ এক্সপেরিয়েন্সটাকে বসাবো। সো ওকে বাটন যদি প্রেস করি তাহলে দেখেন আমাদের এখানে একটা স্ক্যাটার ডট আসছে, যেটাতে আমি ডাবল ক্লিক করে আমি এই অপশন থেকে লিনিয়ার রিগ্রেশন লাইনটা দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখেন আসলে উম, আপনি নিজের ইচ্ছা মতো এভাবে আসলে ডেটা নিলে একটু এই ধরনের এরর দেখায়। আসলে ডেটার সংখ্যা যত বাড়বে, প্লাস যত বেশি আমাদের আহ, কি বলবো এটাকে, আমি যত অথেন্টিক ডেটা নিয়ে আসবো তত বেশি কিন্তু আসলে এটাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। দেখেন এই জায়গাতে সিগনিফিকেন্ট প্রবলেম আছে, আপনি যদি খুঁজে দেখেন তাহলে দেখা যাবে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ প্রবলেম, বিকজ এই ডটটা দেখেন কত দূরে চলে গেছে। আমি আমি যদি ধরেও নিই যে এরা এক জায়গাতে ক্লাস্টার করেছে, এই ডটটা কিন্তু একদম বাইরে চলে আসছে। তো এই জায়গাতে কিন্তু দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার ইজ এ প্রবলেম। এখানেও সুযোগ আছে মাইনাস ফিগার আসার। আচ্ছা, আমি একটু দেখি, আবার দেখি, অ্যানালাইসিসে যাই, অ্যানালাইসিসে গিয়ে আমাদের রিগ্রেশন লিনিয়ার, আচ্ছা লিনিয়ার আমি একটু রিসেট করে দেই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সেলস এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইয়ার অফ এক্সপেরিয়েন্সেস। তো এই যে দেখেন এখনো কিন্তু এটা মাইনাস দেখেন, তারপরে দেখেন মাইনাসের পরিমাণ কিন্তু কমে গেছে। ইয়ার অফ এক্সপেরিয়েন্সের আমাদের যে কোএফিশিয়েন্ট ভ্যালু সেটা কিন্তু অনেক কম, অনেক কম। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আমরা হয়তোবা রাইট ট্র্যাকে আছি, বিকজ আমাদের ডেটার সংখ্যা বাড়ার সাথে সাথে যেটা 0. সরি, -0.788 ছিল, সেটা কিন্তু ভ্যালু কিন্তু এখন পজিটিভের দিকে আসছে, অর্থাৎ 0.228। দ্যাটস মিন আমরা কিন্তু বলতে পারি, আমরা কিন্তু এই যে এইভাবে ডেটার সংখ্যা বাড়ার ফলে আমরা সেকেন্ড পাইলট টেস্ট করেও দেখতে পারি, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাটা ধীরে ধীরে পজিটিভের দিকে যাচ্ছে। হুম, সো আমরা ওইখানে ডিসিশন নিতে পারবো যে না, আমরা এই অ্যানালাইসিসটা বা এই ডেটা কালেকশনটা রান করব কি করব না, ঠিক আছে। তো বলেন এই অ্যানালাইসিস দ্বারা কি কিছু বোঝা গেল কিনা?
হুম, আর এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আনসার্টেন কিছু ভ্যালু নেওয়ার কারণে স্ক্যাটারে যে লিনিয়ারে ওইটা যে ওইগুলা খুব আলাদা আলাদা ভাবে দূরে দূরেই হয়েছে আর কি জিনিসটা। এগুলো, আচ্ছা, আনসার্টেন ভ্যালু নেওয়ার ফলে বিষয়টা তা না। কারণ হচ্ছে আনসার্টেন, এখানে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেটা সেট তৈরি করলাম। আপনি এইটা বাদ দেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োর লিনিয়ার রিগ্রেশন লাইন। যে লিনিয়ার রিগ্রেশন লাইন আমার এই জায়গাতে ধরেন এটা আনসার্টেন না, এটাই আমার ডেটা আসছে, আমি ডেটা কালেকশন করে বা আমার ইয়ার অফ সেলস এর ডেটা এটাই, জি ঠিক স্যার। আছে। আনসার্টেন ভাবার কোনো কিছু নাই, এটাই আমার ডেটা। জি। এখন সবসময় কি আমার ভালো আসবে? সবসময় তো না ভালো স্যার। নাও আসতে পারে। হ্যাঁ, আমার 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 একটা এমপ্লয় এখানে, আমার একটা এমপ্লয় নিউলি জয়েন করছে, সো সে তার তো ইয়ার অফ এক্সপিরিয়েন্স কম থাকতেই পারে, কম থাকবে, সেটাই স্বাভাবিক, ঠিক আছে না? সো এই মুহূর্তে কোম্পানি কি ডিসিশন নিবে, কোম্পানি বা আমার যে অর্গানাইজেশন, তারা এই ধরনের অ্যানালাইসিস করলে যেটা বুঝতে পারবে যে আমাদের পরবর্তী বছরের ইয়ার অফ সেলস এর কি অবস্থা, বা তাতে করে আমাদের সম্ভাবনা আছে কিনা যে কোম্পানির ভালো করার, ঠিক আছে। এই বিষয়টা আমরা সিম্পল লিনিয়ার যে রিগ্রেশন লাইন, সেখান থেকে আমরা বের করে আনতে পারবো। আচ্ছা, আমরা একটু আবার এই 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 রিগ্রেশনটা রান করি নতুন যে ভ্যালু আসছে সেই ভ্যালুর এগেনস্টে। তাহলে কনস্ট্রাক্টটা কি হবে আমাদের, কনস্ট্রাক্ট যে ভ্যালু, সেই কনস্ট্যান্ট ভ্যালু ভ্যালু হচ্ছে আমার এই যে এইটা, অর অর দিয়ে এখানে লিখে রাখি। অর যখন এইটা, তখন আমাদের বি এর ভ্যালু কত আসছে, এইটা। অর বি এর ভ্যালু তখন এইটা। তাহলে আসেন এই জায়গাতে আমরা আবার একটু অ্যানালাইসিসটা দেখি। অর্থাৎ আমরা বলেছিলাম এ মাল্টিপ্লাই বাই এ মাল্টিপ্লাই বাই ইয়ার অফ এক্সপেরিয়েন্সেস প্লাস বি ভ্যালু, প্লাস বি ভ্যালু। আপনি চাইলে এটাকে ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারেন, যেহেতু এখানে মাইনাস ফিগার আছে। এই যে এক্সিকিউটেড হয়ে গেছে। এবার দেখেন সেলস টু প্রজেকশনে দেখেন কি আসছে। ওর দেখেন কোনো এক্সপিরিয়েন্স নাই, একদম নিউলি জয়েন। ওকে কিন্তু কোনো টার্গেটই দেয় নাই, মানে ওর কাছ থেকে কিছু আশাই করা যায় না, ঠিক আছে। যদিও আমরা দেখিয়েছি যে ও এর আগে 6.50 ডলার সেল করেছে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আননেসেসারি ভ্যালু, এটা কি হওয়ার হওয়ার কথা? গত বছর যার 1 বছর এক্সপিরিয়েন্স ছিল না, এই বছর তো কিছু না হলে 1 বছর এক্সপিরিয়েন্স আছে, তাই না? গত বছর যে ছিল জিরো, তার তো 1 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, হয়নি? হয়েছে। সো দ্যাট এই জায়গাতে এই যে আমাদের স্ক্যাটার ডট, এই যে স্ক্যাটার ডট, একটা একটা কিন্তু ফাংশনাল এরর, এটা কিন্তু হতে পারে আমাদের এই ভ্যালুটার কারণেও চলে আসছে, কেমন? এইটাও কিন্তু একটা ফাংশনাল এরর। তো এই এরর গুলো আপনি তখন ফাইন্ড আউট করতে পারবেন। দেখেন এই যে এই জায়গাতে যে নতুন সেলস প্রজেকশন গুলো ওভাবেই সেট করা হয়েছে। এটা কি আপনাদের মাথার উপর দিয়ে গেল? মিস্টার আলিফ, জি স্যার। এটা কি মাথার উপর দিয়ে গেল? কাইন্ড অফ স্যার। আর সবার কি অবস্থা? না, আপনারা যদি রেসপন্স না করেন বা না বলেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি
ভেতর দিয়ে যাচ্ছে। স্যার বোঝা যাচ্ছে স্যার ক্লাসটা আমি আর আপনি করতেছি স্যার। না স্যার, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে না, কিছু কিছু ভিতর দিয়ে যাচ্ছে, মানে বুঝতেছি। এক্স্যাক্টলি, না বোঝার মতো কিচ্ছু নাই। এটা আপনার উম, খুব সিম্পলি যদি আপনি মনে করেন, ব্যাপারটা হচ্ছে আমি রিগ্রেশনের মাধ্যমে সেলস প্রজেকশন বের করে নিয়ে আসতে চাচ্ছি, যেটা ডিপেন্ড করছে গত বছরের আমার ইয়ার অফ এক্সপেরিয়েন্স, মানে এই বছরের ইয়ার অফ এক্সপেরিয়েন্স এবং গত বছরের সেলস এর রিপোর্ট, এই দুটো থেকে আমি জাস্ট আমার প্রজেকশন করে নিয়ে আসছি। দ্যাটস ইট, এর বেশি কিছু না। ঠিক আছে, এই দুটো কাজ করতে গিয়ে আমাদের ভেতরের আভ্যন্তরীণ যে ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো আমরা বিস্তরভাবে আলোচনা করছি। এইটাই। হুম, সহজভাবে চিন্তা করতে হবে, যেমন খুব খুব ক্রিটিক্যাল ভাবে চিন্তা করা যাবে না। আচ্ছা, আমরা এটাতে আবার ফেরত আসবো, এটাতে আমরা আবার কিছুক্ষণের মধ্যে ফেরত আসবো। আমরা একটু এই বিষয়টা রেখে আমরা এখন একটু আম, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের দিকে একটু মন দিই, তারপর আবার একটু এটাতে ফেরত আসি। এই জায়গাটা দেখেন তো, এই জায়গাতে আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা আছে নাকি? ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, সবাই ক্লিয়ার এই 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 বিষয়টা, বা এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে জায়গাটা, এখানে সবাই ক্লিয়ার আছেন? স্যার এখানে তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্টে হচ্ছে এইজ, এডুকেশন এন্ড ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এটার মাধ্যমেই তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ফলাফল ওটা হচ্ছে সেলস গ্রোথটা, যে কতটুকু কি হয়েছে, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আমার এডুকেশন থাকবে ওইটার কারণেই তো আমার সেলস গ্রোথটা ওইভাবে বাড়তে বা কমতে থাকবে। রাইট। এটাই বোঝানোটা হয়েছে। তাহলে স্যার প্রবলেম এটা বুঝছি স্যার। ওকে, তো বিষয়টা যদি তাই হয়, তাহলে আমাকে এইটা একটু বলেন। এটা এটা তো বুঝতে পেরেছেন। আমি বললাম, উম, আচ্ছা দাঁড়ান, এটা না, আপনি এখান থেকে আমাকে একটু বলেন। এইটা দেখেন, এইটাতে কি হচ্ছে, এখানে আইভিডিভি কোনটা বোঝা যাচ্ছে? সিমিলার ওইটার জি মতোই স্যার। কিন্তু। স্যার এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে হলো প্রোডাক্ট, প্রোডাক্ট কোয়ালিটি, ডেলিভারি টাইমলাইনস এন্ড প্রাইস। আর হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। রাইট, অর্থাৎ আমার প্রোডাক্ট কোয়ালিটির জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন আসে। আমার টাইমলাইনের টাইম, কারণেও হচ্ছে ডেলিভারি টাইমলাইনের কারণে আমি তো ডেলিভারিটা তাদের কাস্টমারের যে টাইমে দরকার ওই টাইমের মধ্যে আমি ডেলিভার করতে পারি, তাহলেও কাস্টমার স্যাটিসফ্যাকশন আসে। আর প্রাইস রেঞ্জটা যদি কাস্টমারের হাতের নাগালে থাকে তখনও কাস্টমারের স্যাটিসফ্যাকশন আসে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই মূলত এখানে আলোচ্য বিষয়। আচ্ছা, এই জায়গাতে কি বোঝা যাচ্ছে? হুম, স্যার একটু বড় করলে ভালো হয় স্যার। আচ্ছা, এবার ক্লিয়ার? ইয়েস স্যার। দেখেন তো এই জায়গাতে কি বোঝা যাচ্ছে আসলে।
স্যার এমইতে কি বোঝানো হয়েছে? মার্কেট এক্সপিরিয়েন্স। এমি হচ্ছে মেডিয়েটর। এটা মানে কি স্যার? মধ্যম কিছু হ্যাঁ, হ্যাঁ, রাইট, একদমই তাই। মেডিয়েটর এবং মডারেটর, দুটো আলাদা আলাদা ফ্যাক্টর, যেটা নিয়ে আমরা আলোচনা করবো। বাট এখন নর্মালি বলেন যে এখানে আইভি কোনটা আর ডিভি কোনটা? স্যার ডিবি তো দেখাই যাচ্ছে পারচেজ ইন্টেনশন, বাট এখানে আইপিটা আসলে সবগুলাকে নিতে একটু আগের দুইটার থেকে আলাদা। কারণ হচ্ছে স্যার এখানে সাইট, সাউন্ড, টাচ, স্মেল টেস্টের মাধ্যমে একটা ক্রিয়েট হয়েছে, ওইটা হচ্ছে সেন্সরি মার্কেট। আবার সেন্সরি মার্কেট থেকে লোকাল অ্যান্ড ব্র্যান্ড ইমেজেস থেকে পারচেজ ইন্টেনশন যেটা, ওইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বাট কিছুই এটা বুঝতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আপনি সঠিক জায়গাতে আছেন। বেসিকলি এটা হচ্ছে আমার আইভি, এটাও একটা আইভি। হ্যাঁ, এইটা এবং এই দুটোই আইভি। স্যার তাহলে সাইট, সাউন্ড এগুলা কি? আচ্ছা, সাইড সাউন্ড এগুলো হচ্ছে আমার লেটেন্ট ভেরিয়েবল, বা এটা হচ্ছে আহ, এই সেন্সারি সরি এই সেন্সারি মার্কেটিংটাকে ফুলফিল করার জন্য আমার এই ভেরিয়েবল গুলো কাজ করে। সেন্সারি তাহলে কি মার্কেট এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আমি বলবো না। আমি যেটাকে বলবো এইটা হচ্ছে কাইন্ড অফ, আপনার বলতে পারেন এটার হচ্ছে একটা লেগ। হ্যাঁ, লেগ বলতে পারেন। কেন বললাম এটা? বললাম এই কারণে, সাইট, সাউন্ড, টাচ, স্মেল বা টেস্ট, এই জিনিসগুলো থাকলে আমার সেন্সারি মার্কেটিং তৈরি হয়। এবং সেন্সারি মার্কেটিং তৈরি হওয়ার জন্য এই উপাদানগুলো লাগে। এগুলোকে আপনি যদি প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন করেন, তাহলে কাইন্ড অফ আপনি এটাকে লেটেন্ট ভেরিয়েবলও বলতে পারেন। লিস্ট যদি একটা করে কোশ্চেন করেন, দুইটা করেও করতে পারেন, তিনটা করেও করতে পারেন। বাট এই প্রত্যেকটা, এই পাঁচটা রিপ্রেজেন্ট করে সেন্সারি মার্কেটিং কে। ঠিক আছে? অর্থাৎ আমার এইগুলো কিন্তু আইভি না, এইগুলো কিন্তু আমার আইভি না। আমি আবারও বলি, আইপি হচ্ছে সেন্সরি মার্কেট এন্ড আইভি লোকাল হচ্ছে এইটা। ক্যান্টিন। হ্যাঁ, আইভি হচ্ছে এইটা, আর এইটা, আর এইটা হচ্ছে ডিভি। আর এইটা কিন্তু আমার আইভি না, এগুলো কিন্তু আইভি না। এটাতে ভুল করা যাবে না, কেমন? এটা কিন্তু আমার কোনোভাবেই আইভি না। এইটা আইভি, আর এইটা হচ্ছে আইভি। কিন্তু এই জায়গাতে এমই কেন লেখা? এমই লেখা এই কারণে যে সেন্সারি মার্কেটিং এর ফলে পারচেজ ইন্টেনশন আমার বৃদ্ধি পায়। লোকাল ব্র্যান্ডের কারণেও পারচেজ ইন্টেনশন বৃদ্ধি পায়। মানে লোকাল ব্র্যান্ড ইমেজ আছে একটা, বাজারে এর একটা ইমেজ আছে। যেমন ধরেন যে কাইন্ড অফ আপনি বলতে পারেন, এমন কিছু কিছু ব্র্যান্ড আছে না, যেগুলো আমাদের হচ্ছে বাজারে, ধরেন যে তার একটা, এই প্রোডাক্টটা বলো, যেমন ধরেন যে কাইন্ড অফ সুপারস্টারের লাইফ। সুপারস্টার কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড? না কিন্তু স্যার, রিসেন্ট এটা ফেমাস বাংলাদেশে একটা, ওরা বাংলাদেশে ইমপ্যাক্ট ফেমাস, ফেলছে মার্কেট লোকালি বাংলাদেশের মধ্যে। লোকালি এটার একটা ব্র্যান্ড ইমেজ আছে। সুপারস্টার লাইট কিনলে বেশ অনেকদিন ইউজ করা যায়। এইটার ফলেও কিন্তু আমার হচ্ছে এই পারচেজ ইন্টেনশন বৃদ্ধি পায়। কিন্তু আমরা এখানে যেটা আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে সেন্সারি মার্কেটিং যদি আমি করতে পারি, লোকালে আমার ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি পাবে। ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি পালে পারচেজ ইন্টেনশনও বৃদ্ধি পাবে। আর সেন্সারি মার্কেটিং করার জন্য আমার তাকে সাইট থাকতে হবে, তার একটা সাউন্ড টেস্ট করতে, মানে সাউন্ড, ওই ফিলটা থাকতে হবে, টাচ করাইতে হবে, স্মেল দিতে হবে, টেস্ট দিতে হবে। এখন সব ক্ষেত্রে তো আসলে আপনি টেস্ট দিতে পারবেন না। এখন লাইটের কি কোনো টেস্ট দিতে পারবেন আপনি? লাইটের তো কোনো স্বাদ নাই, না স্যার, এটা তো খাওয়ার জিনিস। ফিজিবিলিটি দিতে পারবে। হ্যাঁ, আপনি তাকে স্মেলও দিতে পারবেন না, টেস্টও দিতে পারবেন না, কিন্তু টাচ দিতে পারবেন,
এটার হচ্ছে লাইটের ক্ষেত্রে আসলে সাউন্ড দেওয়া যায় যে এটা হচ্ছে মানে এই লাইটটা চললে আপনার হচ্ছে কোনো রকম কোনো সাউন্ড হবে না, কিন্তু এটা আসলে খুব একটা যায় না, এটা আসলে মানে এটার সাথে রিলেট করে না। হ্যাঁ, সাইড দিতে পারবে, ঠিক আছে। তো এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এই সেন্সারি মার্কেটিং এর যে 5টা উপাদান, এই 5টা উপাদান সবগুলো কাজ করতে পারে বা স্পেসিফিক কয়েকটাও কাজ করতে পারে। এই পেপারটা, যার পেপার, উনি যেটা করেছেন, উনি হচ্ছে প্রাণ ব্রেভারেজের উপরে কাজ করেছিলেন। হ্যাঁ, তো প্রাণ ব্রেভারেজের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে আহ, প্রাণ ব্রেভারেজের আপনার হচ্ছে সবগুলোই আছে। একটা ব্রেভারেজের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, অবশ্যই আপনি তার সাইট গুলো দেখাচ্ছেন, ঠিক আছে, প্যাকেজিং বা সাইট যেটাই হোক আপনি সেটা দেখাচ্ছেন। আহ, সেই ব্রেভারেজটা খোলার সময় একটা সাউন্ড হয়, এটা একটা সাউন্ড হয়, সেটা কতটুকু জোরদার ওটাও কিন্তু মানুষের মনে ইফেক্ট করে। কোনো একটা ব্রেভারেজ আপনি ওপেন করলেন, ওপেন করার সময় সাউন্ড হলো না, আপনার কি মানে কেমন একটা লাগবে না? মনে হবে না, সন্দেহ হবে না যে এটাতে কি সোডা আসলে ঠিকঠাক মতো আছে? জি স্যার। আচ্ছা, তারপরে কি টাচ, আপনার ওই প্রোডাক্টটা টাচ করে ওই ফিলটা পেতে হবে। বোতলটা আপনি টাচ করতে পারেন, আপনি ধরতে পারেন, আপনি টাচ করতে পারবেন, স্মেল নিতে পারবেন, টেস্টও করতে পারবেন, মানে এখানে সবগুলোই আসলে কাজ করে। তো এই জিনিসগুলোর ফলে কিন্তু সেন্সারি মার্কেটিং তৈরি হয়। এখন দেখেন, আপনি তাহলে বলতে পারেন যে স্যার তাহলে আমি আমি তাহলে এই জিনিসটাকেই রাখবো না, আমি আমি হচ্ছে এখানে সেন্সরি মার্কেটিং বলবোই না, আমি সেন্সরি মার্কেটিং না বলে আমি ফিগারটাকে এইভাবে দেব, আমি ফিগারটাকে এইভাবে দেব। দেওয়া যায়? জি স্যার। এইভাবে কি দেওয়া যায়? মাঝখানে আমি সেন্সরি মার্কেটিংটাকে তুলে দিয়ে আমি জাস্ট এইভাবে দেব, এটা কি দেওয়া যায়? জি স্যার। এটা দেওয়া যায়, এটা স্যার দেওয়া কারণ যায়। হচ্ছে এই 5টার কারণে যেভাবে আপনার স্যার লোকাল ব্র্যান্ড ইমেজও ক্রিয়েট হবে, তার পাশাপাশি পারচেজ ইন্টেনশনটাও বৃদ্ধি পাবে। এক্স্যাক্টলি। কিন্তু এখানে একটা বিষয় আছে, এটা দেওয়া যায়, কিন্তু এই ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে এই লজিকটা খাটবে না। কেন খাটবে না এটাও আমি আপনাকে বলে দিই একটু। এটা আপনি দিতে পারেন, একই কথা, কিন্তু আপনার যখন ইন্ডিভিজুয়াল আপনি রো টানতেছেন, ইন্ডিভিজুয়াল রো টানলে এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? এটার মিনিংটা দাঁড়াচ্ছে যে সাইটের ফলে লোকাল ব্র্যান্ড ইমেজ তৈরি হয়, ফাইন, মানলাম, মেনে নিলাম। সাউন্ডের ফলে লোকাল ব্র্যান্ড ইমেজ কি তৈরি হবে? শুধু সাউন্ড দিয়ে কি লোকাল ব্র্যান্ড ইমেজ তৈরি হয়? হবে না। শুধু টাচ করেই কি লোকাল ব্র্যান্ড ইমেজ তৈরি হবে? হবে না। শুধু স্মেল নিয়ে কি লোকাল ব্র্যান্ড ইমেজ তৈরি হবে? হবে না। আমাকে এই সেন্সারি মার্কেটিং যখন এই 5টা উপাদান একে অপরের উপরে পরিপূরক হবে, এক বা ততোধিক বা সবগুলো, তখনই কেবলমাত্র আমার সেন্সারি মার্কেটিং তৈরি হবে। আর ওই সেন্সারি মার্কেটিং এর পুরাটা যখন আমার কমপ্লিটলি সেন্সারি মার্কেটিং তৈরি হবে, তখনই আমার হচ্ছে লোকাল ব্র্যান্ড ইমেজও তৈরি হবে। সব ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল দিলে হবে না। এটার পেছনের ইতিহাস বা পেছনের যে আমাদের হিস্ট্রি, সেটা আমাকে আগে থেকে দেখতে হবে যে পেছনের হিস্ট্রিটা কি। হুম, অর্থাৎ আমি যখনই ইন্ডিভিজুয়াল দাগ টানবো, সেটা কোনো কোনো ক্ষেত্রে এটা মিলে যায়, বাট অনেক ক্ষেত্রে এটা মিলবে না, তখন কিন্তু আমার মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই আমরা যেটা করি, বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মতে
এইটা আমরা এইভাবে তখন লিখি। এইটা থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, মানে এইটা আপনি ধরেন যে কোথাও দিলেন না, এইটুকু আপনি দিলেন না, হ্যাঁ, এইটুকু এইটুকু ধরেন নাই। এই ফ্রেমওয়ার্কটা তখনও ভুল না, এই ফ্রেমওয়ার্কটা তখনও রাইট। ব্যাকএন্ডে আছে, ব্যাকএন্ডে আছে, আমি এটা দেখাই নাই, কোনো প্রবলেম নেই। বাট এটা যদি দেখায় দিতে পারেন, ইট উইল বি ভেরি আন্ডারস্ট্যান্ডেবল ফর ইউর রিডার। তার মানে এখান থেকে দেখলে এটা বোঝা যাচ্ছে যে এই 5টা পয়েন্ট থেকে আমার সেন্সরি মার্কেটিং তৈরি হয়, এখান থেকে এটা তৈরি হয়, এখান থেকে এটা তৈরি হয়, এখান থেকে এটা তৈরি হয়, এবং এইখান থেকে এইটার মাধ্যমে এটা তৈরি হয়। মানে হাইপোথিসিস 1, হাইপোথিসিস 2 আর হাইপোথিসিস 3, এখান থেকে এই হাইপোথিসিসও বের করে নিয়ে আসা যায়। বুঝতে পারছেন? জি স্যার। কোনো কনফিউশন থাকলে বলেন। এটা খুব না সিম্পল স্যার, একটা ফ্রেমওয়ার্ক। স্যার আমরা জাস্ট 3 জন আছি স্যার। আচ্ছা, আমরা 3 জন আছি। না, এখন এটাতে কিছু করার নাই আসলে। আহ, আপনি তো ধরেন যে অনলাইন অনলাইনে তো আর কাউকে আটকে রাখতে পারবেন না, ভেরি নর্মাল। অনলাইনে কাউকে আটকে রাখা যায় না, কারণ আপনি লিভ নিলে তো আর কিছু করার নাই। সো বেসিকলি এইটা হচ্ছে আপনার কোর কনসেপ্ট অফ ইয়োর রিসার্চ ফাউন্ডেশন। এখন এই ধরনের ফ্রেমওয়ার্ক যখন আপনি দেখতে চাইলে, তখন যেটা হবে যে আপনাকে লিটারেচার রিভিউ এর ব্যাকগ্রাউন্ড টানতে হবে। হ্যাঁ, লিটারেচার রিভিউ এর ব্যাকগ্রাউন্ড যখন আপনি চেক করতে যাবেন, তখন আমরা লাস্ট ক্লাসে কি রিসার্চ র্যাবিটের নাম বলেছিলাম? রিসার্চ র্যাবিট না স্যার। রিসার্চ র্যাবিট হচ্ছে একটা লিটারেচার রিভিউ এর একটা এআই টুলস বলতে পারেন। তবে এই টুলসটা আপনাকে খুব খুব চমৎকার ভাবে কিছু পেপার সাজেস্ট করবে। ঠিক আছে, এই পেপারটা, এই সফটওয়্যারটা আপনারা আহ, শিখে রাখেন, এটা এটা আপনাদের কাজে লাগবে। যখনই আপনি একটা পেপার সার্চ করতে যাবেন, তখন আসলে রিসার্চ র্যাবিট আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি একটা পেপার থেকে অনেকগুলো পেপার ফাইন্ড আউট করতে পারবেন। কিছুটা আপনি বলতে পারেন যে একটা একটা যেরকম ধরেন যে কোনো একটা ইয়েতে আপনি খেয়াল করবেন যে কোথাও একটা যদি চিনি বা মিষ্টি জাতীয় কিছু পড়ে, অনেকগুলো পিঁপড়া চলে আসে না? একটা পিঁপড়া, আপনি দেখবেন যে একটা একটা জায়গাতে আপনি যদি চিনি বা মিষ্টি কিছু ফেলে রাখেন, সঙ্গে সঙ্গে কি পিঁপড়া চলে আসে? সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে না। এটার জন্য কিন্তু সময় লাগে। কেন সময় লাগে? পিঁপড়ার আগে জানতে হবে। একজন পিঁপড়া জেনে সে তার গুহায় চলে যায়, সে বাকি পিঁপড়াদেরকে বলে দেয়, তখন পিঁপড়ারা সব চলে আসে। তো এই রিসার্চ র্যাবিটের কাজটা কিছুটা আপনি এরকম বলতে পারেন। আপনার একটা পেপারকে আগে খুঁজে বের করতে হবে, যে পেপারটা মোস্টলি সিমিলার টু ইয়োর রিসার্চ, টু ইয়োর কনসেপ্ট, যে কনসেপ্টের সাথে অনেকাংশে মিলে যায়, ম্যাক্সিমাম অংশেই মিলে যাবে। তার মানে আমাকে প্রথমত চলে যেতে হবে গুগল স্কলার থেকে আমাকে একটা মোস্টলি আমার টপিকের সাথে রিলেভেন্ট এরকম একটা পেপার আমাকে খুঁজে বের করতে হবে। এরকম একটা পেপার খুঁজে যখন আমি এটা রিসার্চ র্যাবিটে দিব, তখন ও আমাকে একটা জাল বা নেট তৈরি করে দিবে, পুরো একটা কন্টিনেন্টের মতো করে একটা নেট তৈরি করে দিবে, যে নেটের মধ্যে আমরা দেখতে পারবো, যেখানে আমাদের সব আম, যে ইয়েগুলো থাকবে, আই মিন যে পেপার গুলো আমি চাই, সেই পেপার গুলো ওখানে আমাকে শো করবে, দেখাবে।
সো এই জায়গাতে আমরা রিসার্চ র্যাবিটটা এখন একটু স্লো ডাউন নিচ্ছে, লোডিং নিচ্ছে। আই ডোন্ট নো হোয়াই। আমরা গুগল স্কলার দিয়ে আগে একটু দেখি। কিওয়ার্ডস দিয়ে সার্চ করতে হয়। কেমন? কিওয়ার্ডস দিয়ে সার্চ করা বলতে কি বোঝায়? যে আমরা একটা রিসার্চ পেপারের যে টাইটেলটা আছে সেই টাইটেলের মধ্যে আমাদের আইভি আছে, ডিভি আছে, হ্যাঁ? তো সেগুলো নিয়ে আমরা কি পয়েন্ট ধরে ধরে সার্চ করব। যেমন এই জায়গাতে আমরা সার্চ করলাম কাস্টমার স্যাটিসফ্যাকশন, লয়ালিটি। তার মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে লয়ালিটি আমি দেখতে চাচ্ছি। এই জায়গাতে অনেকে কমা দেয়, অনেকে প্লাস দেয়, অনেকে এন্ড ইউজ করে। ঠিক আছে? অনেকে এন্ড ইউজ করে। তাহলে এখন এই জায়গাতে কিওয়ার্ড সার্চ করার একটা ফরম্যাট কি? কিওয়ার্ড সার্চ করার ফরম্যাটটা আমরা এভাবে লিখতে পারি। এই জায়গাতে আমরা এভাবে লিখা যায়। আপনি এক নম্বরে লিখতে পারেন কমা দিয়ে, প্লাস দিয়ে, এন্ড দিয়ে। দুই নম্বরে লেখা যায় কি দিয়ে? অর দিয়ে। অর দিয়ে কিরকম? অর বললে কি কি করবে ও? অর বললে হয় কাস্টমার লয়ালিটি বা আপনার হচ্ছে আহ আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এই যে অর, অর ভ্যালু, আচ্ছা এখানে মনে হয় একটা ইয়ে দিতে হয়, অ্যাপোস্ট্রোফিস দিতে হয়। এখানে অ্যাপোস্ট্রোফিস দিতে হবে। আহ, এখানে আপনার কাস্টমার লয়ালিটি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন। তাহলে এখন এখানে আমরা দেখি এখানকার নাম্বার অফ সাইটেশন গুলো অনুযায়ী এখানে দেবে একটা হচ্ছে ভালো পেপার। তাহলে আমি এই পেপারটা পড়ে দেখি যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে লয়ালিটির এখানে হচ্ছে আমাদের যে মিলবন্ধন সেটা আসলে কিরকম ভাবে দেখাইছে ওরা। আমরা এরকম কোনো কিছু দেখতে চাই কিনা দেখি নিচের দিকে। আগে দেখবেন যে ফ্রেমওয়ার্কটা এই পেপারে আছে কিনা। ফ্রেমওয়ার্ক থাকলে আপনার জন্য বোঝাটা একটু ইজি হবে। আচ্ছা, এই পেপারটা দেখি। এই যে দেখেন এই জায়গাতে আরেকটা জিনিস এই জায়গাতে দেখেন কোয়েশ্চেনিয়ার গুলো কিন্তু এইখানে এইভাবে দেওয়া আছে। এটা কিন্তু কোথাও কিন্তু লেখা নাই যে এটাই কোশ্চেনিয়ার, কিন্তু এটাই কিন্তু কোশ্চেনিয়ার। এখানে খুব শর্ট এন্ড সিম্পল লেটেন্ট ভেরিয়েবলের ভ্যালু গুলো দিয়ে এখানে কোশ্চেনিয়ারটা দিয়ে রেখেছে ওরা। হুম, তো এরকম বিভিন্ন পেপার যখন আপনি পড়বেন সেই পেপারের আপনার হচ্ছে মেথোডোলজি সেকশনে দেখবেন মেথোডোলজি সেকশনে কি কি ধরনের বিষয়গুলো উল্লেখ করা আছে। পাশাপাশি তো হচ্ছে আহ, ওই পেপারের যে কোশ্চেনিয়ার পাওয়া যায় কিনা কোশ্চেনিয়ারটা ওখানে চেক করে দেখবেন। অনেক সময় কিন্তু পাওয়া যায়, অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। আচ্ছা, এইটা মনে হয় বুকলেট। দেখেন এর নিচের দিকে ওরা হচ্ছে এরকম ফ্রেমওয়ার্ক দিয়ে রেখেছে। হুম, এখানে বেশ কয়েকটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা হয়েছে। এই পেপারটা আপনার হচ্ছে বেশ কয়েকটা ফ্রেমওয়ার্কের জাস্টিফিকেশন করেছে ওরা। আচ্ছা, এটা না, এটা বাদ দেই, এটা বেশি টাফ হয়ে যাবে। আচ্ছা,
ইন্টারন্যাশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি। না, আপনার একটা ইজি পেপার চাচ্ছি আপনাদের জন্য, ইজি পেপারটা পাচ্ছি না কেন। জাস্ট আ সেকেন্ড। এইখানে দেখেন, এটা হচ্ছে আহ এখানেও কিন্তু সেম জিনিসটাই আপনি দেখতে পারবেন, যে ওই একটা একটা মেডিয়েটিং এখানে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিভি আর এটা হচ্ছে মেডিয়েটিং। সো এই এই জায়গাতেও আপনার হচ্ছে সেম, আপনি দেখবেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যখন আপনি দেখবেন, তার আশেপাশে আপনি পাবেন মেথোডোলজি। মেথোডোলজির মধ্যে আপনার ইন ডিটেলস যখন পড়বেন, পড়ার পাশাপাশি এই রেফারেন্সটা আপনি কালেক্ট করবেন। অর্থাৎ আপনি যখন ওই পেপারের রেফারেন্সটা আপনি পড়ছেন, তখন ওই রেফারেন্সটা আপনি কালেক্ট করে রাখবেন। দাঁড়ান, আমার রিসার্চ র্যাবিটটা চলে আসছে, আমি এটা একটু ইয়ে করে নেই, পাসওয়ার্ডটা রিসেট করে নেই। সেম, কই সেম তো করে নাই। আচ্ছা, দেখেন, রিসার্চ র্যাবিটে আমি যাই তার আগে এটা আমি শেষ করে নেই। আচ্ছা, আপনারা তিনজনই আছেন। আচ্ছা, তাহলে তিনজন যেহেতু আছেন, উম, আমি তাহলে আপনাদেরকে চেষ্টা করি 5টার মধ্যে শেষ করে ফেলার, কেমন? আচ্ছা, সো আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, আপনি গুগল স্কলার থেকে, ধরেন আপনি খোঁজাখুঁজি করলেন, অনেক অনেক পেপার ঘাটাঘাটি করে একটা পেপার আপনি খুঁজে পেলেন। সাপোজ ইফ ইট ইজ, এই পেপারটা দেখি কেমন।
ধরেন ধরেন এই পেপারটা আপনি নিচ্ছেন, which is ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, মেডিয়েটর আছে এবং আউটকামও ওরা দিয়েছে। হ্যাঁ, সো আমি এই পেপারটাকে ধরেন আমি নিচ্ছি আপাতত, আমি এই পেপারটাকে প্রেডিক্ট করছি যে আমি এরকম একটা পেপার করতে চাচ্ছি। সো আমি যদি এবার রিসার্চ র্যাবিটে গিয়ে আমি প্রজেক্ট নামটা লিখলাম, আমি আমার প্রজেক্টের নাম লিখবো, আমি এখানে লিখলাম টেস্ট টু, ক্রিয়েট প্রজেক্ট। এবার আমার এই জায়গাতে টাইটেল বা ডিওআই লিঙ্ক যেটা আছে, একটা ডিওআই লিঙ্ক থাকে, এটা ম্যাক্সিমাম রিসার্চ পেপারেরই থাকে। এই পেপার আছে কিনা আমি জানি না। আচ্ছা দেখি, নামটা দিয়ে দেখি আসে কিনা। নাম বা হচ্ছে কিওয়ার্ড দিলে চলে আসার কথা। আহ, মনে হয় চলে আসছে, সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক। আচ্ছা এটা সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক। হ্যাঁ, সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক, সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক এই পেপারটা। তাহলে এখন দেখেন এই নামটা দিলাম আমি, আমার এই প্রজেক্ট পেপারটা চলে আসছে, যেটা আমি যদি এখন এখানে প্রেস করি, সিমিলারিটিস হচ্ছে 1.3K, মানে 1300 পেপার পাওয়া গেছে। তো 1300 পেপার যেহেতু পাওয়া গেছে, আমি এখন এটাকে ওকে করলাম, তারপরে এই যে সিমিলার প্রেস করলাম। এখন দেখেন এই যে দেখছেন, এটা একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে আমার এই পেপার গুলোকে এখানে দেখাবে। এই যে শর্মার যে পেপারটা, হ্যাঁ, তো শর্মার পেপারটার সাথে কোন কোন পেপারটা লিঙ্কেজ, তার একটা লিঙ্কেজ আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি পড়তে পারবো, এখান থেকে আমি প্রত্যেকটা পেপারের অ্যাবস্ট্রাক্ট গুলো খুব ইজিলি আমি এখান থেকে পড়তে পারবো। এই যে এখানে প্রেস করলে পেপারের অ্যাবস্ট্রাক্টে নিয়ে নিয়ে যাবে আমাকে। দেখেন আমার কাজটা সহজ হয়ে গেল না? আমি ওই পেপারের সিমিলারিটিস খুঁজে বের করার চেষ্টা করছি, যেখানে আমাকে ও দেখাচ্ছে যে এই যে তোমার 2500 পেপার, এখানে এই পেপারের সিমিলারিটিস। এখন এই যে এটাকে সিলেক্ট করেছি, এই জন্য এই দেখাচ্ছে 2500 সিমিলারিটিস। আবার আমি শর্মাকে ক্লিক করে সিমিলারিটিসে যাব, সিমিলারিটিতে গেলাম। এই যে আমার এখানে আবার ওই পেপারগুলো চলে আসছে, যেখানে আমি এই পেপারটা চাইলে এই পেপার পড়তে পারবো। সার্ভিস কোয়ালিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কাস্টমার ভ্যালু। তারপরে এই পেপারে গেলে এই পেপারটা চলে আসবে। আমি প্রত্যেকটা পেপার এখানে আলাদা আলাদা ভাবে আমার লিস্ট আকারে সারিবদ্ধ করা থাকবে। এই যে এখান থেকে আমি পেপারে একটার পর একটা পেজ আসবে, পেজ থেকে আমি জাস্ট পেপারটা পড়ে নিতে পারবো। এইটা হচ্ছে আমার মেইন পেপার। কেমন, এই যে লিপের মতো যে অপশনটা দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি যে পেপারটা ইনপুট করেছি, মানে এই পেপারটাই কিন্তু আমি প্রথমে খুঁজে বের করেছি। দ্যাটস মিন আপনার দায়িত্ব হচ্ছে একটা সলিড পেপারকে খুঁজে বের করা, সলিড পেপার, যে পেপারটা অ্যাকচুয়ালি মোস্টলি রিলেভেন্ট টু ইয়োর রিসার্চ, এবং এই পেপারটাই আপনাকে সহযোগিতা করবে আরো পেপারকে খুঁজে বের করার জন্য। আপনার দায়িত্ব হচ্ছে চিনি ফেলে একটা পিঁপড়াকে নিয়ে এসে দেখায় দেওয়া, এবার ও ব্যবস্থা করে ফেলবে কোত্থেকে পিঁপড়া নিয়ে আসবে। তো সো রিসার্চ র্যাবিটও ঠিক সেম কাজটা আপনাকে করে দিবে। এই টুলস এর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, একটা লিস্ট করে ফেলতে পারবেন। দেখেন আমার কাছে একটা লিস্টের ফরম্যাট আছে। আপনি যখন প্রফেশনাল রিসার্চ করতে যাবেন, তখন আপনার এই ধরনের একটা লিস্টের প্রয়োজন হবে। বিকজ আপনি কখন কোথায় কোন পেপার পড়েছেন, এটা কিন্তু আপনার সবসময় মাথায় থাকবে না, স্বাভাবিক। এখানে দেখেন এটা 33টা পেপার আমরা পেয়েছি। এটা একটা প্রজেক্ট, এটা এটা আমি একটা প্রজেক্টের উপরে কাজ করছিলাম, সেটারই একটা কাজ, যেখানে আহ, আমার টিমমেটস বা সোলমেটসদের সাথে কাজ করতে হয়, তো এই জন্য ওনাদের নামগুলো লেখা। তো এখানে আমাদের টাইটেল নেম, কতটা সাইটেশন, এবং এটা হচ্ছে আপনার
ডিওআই লিঙ্ক প্রত্যেকটা, এটা হচ্ছে প্রত্যেকটা ম্যানুয়ালি করা। এখন এখন কথা হচ্ছে, তাহলে রিসার্চ র্যাবিট দিয়ে কেন করিনি? আমি 30, আমি আমি চেয়েছিলাম 20টা, হ্যাঁ, 20টা পেপার, সিমিলারিটিস পেপার ম্যানুয়ালি খুঁজতে। এই 20টাকে ইন্ডিভিজুয়ালি আমি রিসার্চ র্যাবিটে ফেলবো। ইন্ডিভিজুয়ালি রিসার্চ র্যাবিটে ফেলে যত রিলেভেন্ট পেপার পাওয়া যাবে সবগুলোকে আবার আমি আরেকটা জায়গায় এনলিস্টেড করব। তাহলে আমার লিটারেচার রিভিউটা কতটা ভাস্ট হবে একবার চিন্তা করে দেখেন। এখন এই যে শর্মার যে পেপার, এই যে এই পেপারটা আমি ধরলাম যে এটা আমার পেপার ওয়ান। হ্যাঁ, পেপার ওয়ানের যত নিয়ার বাই যে পেপার গুলো থাকবে, এই যে নেট তৈরি হওয়ার রিজনই কিন্তু এটা, যে এইটার এই ডট গুলো যত নিয়ার বাই থাকবে তত কিন্তু সিমিলারিটিস শো শো করে, তত বেশি সিমিলারিটিস শো করে। তার মানে খুব স্বভাবত কারণে এইটার চেয়ে এইটার সিমিলারিটিস বেশি। এটাই এআই এর পাওয়ার। এআই কে কিন্তু আপনি কিন্তু বলছেন না যে আমার টপিক এটা, আমার কাজ এটা, তুমি আমাকে পেপারটা বানায় দাও। এটা কিন্তু এআই কে দিয়ে আপনি করাচ্ছেন না। আর এটা এআই এআই করতেও পারবে না। এআই যেটা করতে পারছে, যে দুইটাই অলরেডি পাবলিশ পেপার, শর্মার পেপারও পাবলিশ পেপার, আর হচ্ছে স্টেভিনের পেপারও পাবলিশ পেপার। দুইটা পেপারের মধ্যেকার সামঞ্জস্যগুলোকে সে খুঁজে বের করতে পারবে। দুটো পেপারের মধ্যে সামঞ্জস্য যখন আমি খুঁজে বের করতে বলছি, তখন ও খুব সহজেই নিখুঁত রেজাল্ট আমাকে দিচ্ছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে আমার পরিশ্রমটা কমে যাচ্ছে। এইভাবে আপনি এআই কে কাজে লাগাবেন। এআই কে যদি আপনি বলেন যে আহ, তুমি আমার পেপার করে দাও, এআই নেভার নেভার গিভ ইউ বা ডেভেলপ ইউ টোটাল পেপার। কিন্তু আপনি এভাবে এআই কে কাজে লাগালে একাধারে আপনার যেরকম কাজটা সহজ হবে, হ্যাঁ, এর পাশাপাশি আপনার বিষয়টা অথেন্টিসিটি থাকবে। বিষয়টা যত বেশি অথেন্টিক হবে, তত আপনার কাজটা সহজ হবে, সুন্দর হবে। এটা হচ্ছে আমাদের রিসার্চ র্যাবিটের কাজ, এবং রিসার্চ র্যাবিটে এভাবে আমরা আহ, আহ, বিভিন্ন পেপার দিয়ে আমরা পেপারকে ফাইন্ড আউট করতে পারি। ওকে, সো এই ছিল আমাদের রিসার্চ র্যাবিট এবং লিটারেচার রিভিউ সম্পর্কে। আরো বেশ কিছু আলোচনা আছে, যেটা আসলে আহ, মানে আপনি যত বেশি আসলে স্টাডি করবেন পেপার সম্পর্কে, তত বেশি আপনার এই ধরনের নলেজ বা আপনার ফ্রুটফুলনেস তত বেশি বাড়বে। ঠিক একইভাবে আপনার রেফারেন্সেসটাও ঠিক একইভাবে কাজ করে। রেফারেন্স নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, কারণ যেহেতু আজকে আসলে আমাদের পপুলেশন সংখ্যা এত কম, যে আসলে এখানে আহ, আহ, কতটুকু ইফেক্টিভ হবে সেটাই আমি ভাবছি। কারণ আমাদের সাথে মিস জান্নাতুল অনেক অনেক লং টাইম ধরে আছেন, বাট উনি তো আসলে অফিসে স্বাভাবিকভাবেই তিনি আসলে বিজি। পাশাপাশি আসলে এইভাবে অনলাইন সেমিনার এই জন্য আসলে আমরা প্রেফার কম করি, বিকজ একটা একটা ডে লং সেমিনার সবসময় অফলাইন হতে হয়। তাহলে যেটা হয় যে ইন্টারাকশনটা শুরু থেকে শেষ পর্যন্ত বজায় রাখা যায়। স্পেসিফিক্যালি আপনি লাস্ট দিনের যে আমরা সেশনটা করেছিলাম, সেই সেশনটা খেয়াল করলে দেখবেন যে আফটার লাঞ্চ আমরা কিন্তু আরো বেশি ইন্টারেক্টিভ ছিলাম। ইভেন আরো বেশি আমাদের ভিতরে এনার্জিটা বেশি ছিল, বেটার দেন মর্নিং। কিন্তু অনলাইন ক্লাসে যেটা হয়, অনলাইন ক্লাসে আসলে মানুষের এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে, অনলাইন ইজ এ ভেরি ডিস্টেন্সিভ পয়েন্ট, ওই যে বলে না লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনলাইন ক্লাসে ঠিক এরকম। অনলাইন ক্লাসে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, দেখতে পেলেও সেটা ভার্চুয়াল জগতে। তো এটা একটা খুব খুব মারাত্মক পয়েন্ট। ওকে, সো সো মিস্টার আলিফ এবং
নির্জন ইয়েস স্যার। রাত। এখন আমরা বলেন আমরা কি রিক্যাপ করে এটাকে র‍্যাপ আপ করব? স্যার আমি নিজেই কনফিউজ, আমি কি বলবো। আমি আপনাকে বলে স্যার একদিন টাইম ম্যানেজ করলাম, এখন কাউকেই দেখতেছি না। না, এটা এমন কোনো কিছু না। ইটস ভেরি নরমাল। আপনার আপনি একটা সময়ে সকলকে ম্যানেজ করা ভেরি টাফেস্ট জব। এটা আসলে মানে খুবই টাফ, স্পেসিফিক্যালি যখন এটা হয় হচ্ছে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে। বিকজ অ্যাকচুয়ালি কি আমরা এমন একটা মানে বিশেষ করে আমি এমন একটা ইয়েতে কাজ করি যেখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটু একটু ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে আপনাকে চিন্তা করতে হয় এবং একটু বোরিং। অ্যাকচুয়ালি আমরা ওই বর্তমানে এটা একটা পেপারে আমি পড়ছিলাম সেদিন। এখন মানুষ ৮ সেকেন্ডের বেশি তার ধৈর্য এক জায়গায় রাখতে পারে না। ৮ সেকেন্ড, সরি, ৭ সেকেন্ড। ফেসবুক রিলসের জগতে ৭ সেকেন্ডের বেশি মানুষ ধৈর্য রাখতে পারে না। একটা সিনেমা দেখতে গেলে, একটা নর্মাল সিনেমা, সিনেমা কিন্তু এন্টারটেইনিং জিনিস। তারপরে আমরা কিন্তু টেনে টেনে দেখি এখন। এটা এটা অনেকেই করে, হয়তো সবাই করে না, বাট অনেকেই করে, টেনে টেনে দেখে। কারণ কি, ওই যে এক্সপ্রেশনের যে জায়গাটা, নায়ক নায়িকার যে এক্সপ্রেশনের যে জায়গাটা, ওই জায়গাটুকু আমরা টাইম লস করতে চাই না। আমরা ওইটুকু টেনে টেনে দেখি। দেখবেন আমাদের মানে অ্যাটেনশনের জায়গাটা, লেভেলটা অনেক কমে গেছে ফেসবুক ইউটিউবের রিলস এর জগতে। তো এই জায়গাতে একটা এন্টারটেইনিং না, এরকম একটা জায়গায় ডে লং সেশনে মনোযোগ ধরে রাখাটা কোয়াইটলি টাফ। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো এই ধরনের জায়গা থেকে আসলে আমরা আসলে আমাদের এমন ভাবে এই সোশ্যাল মিডিয়া লাইফটা ইম্প্যাক্টেড। তো এখান থেকে বেরিয়ে আসাটা অনেক টাফ, অনেক টাফ। আসলে আমরা এটা কতটুকু পারবো উই ডোন্ট নো, বাট হয়তো মোস্ট প্রবাবলি কোনো এক সময় হবে। এটা কোনো সমস্যা না, বা এটা কোনো ইয়ে না, বাট এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমরা স্যার যদি আসসালামু আলাইকুম স্যার। সমস্যা। স্যার আমাদের মাঝে জয়েন করেছে। আমরা আসলে মূলত আহ, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা আজকে সকাল থেকে আমি একটু রিক্যাপ করছি। আমরা সকাল থেকে স্যাম্পলিং টেকনিক, স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ বের করার কিছু ফর্মুলাস, স্যাম্পল সাইজ কিভাবে আমাদের পপুলেশন সাইজ থেকে বেরিয়ে আসে, এবং আফটার দ্যাট আমরা আমাদের প্রিভিয়াস যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস গুলো সম্পর্কে কিছুটা জেনেছি, এবং রিগ্রেশন, অর্থাৎ সিম্পল লিনিয়ার রিগ্রেশন যেটা কিভাবে কাজ করে, এবং লিটারেচার রিভিউ। অর্থাৎ মোটা দাগে আমি শুরুতেই বলেছিলাম সকালে, যে সারাদিনের সেশন শেষে আমরা অনেক কিছু বলবো, অনেক কিছু করব, কিন্তু আপনি আলটিমেটলি মোটা দাগে 2 থেকে 3টে জিনিস পাবেন। একটা হচ্ছে স্যাম্পলিং, স্যাম্পলিং টেকনিক পেয়েছেন, পপুলেশন টু স্যাম্পল সাইজ পেয়েছেন, আপনি লিটারেচার রিভিউ পেয়েছেন, এবং সিম্পল লিনিয়ার রিগ্রেশন পেয়েছেন। অর্থাৎ মোট 4টা জিনিস আপনি আজকের ক্লাসে যদি সামারি করেন, তাহলে মোটা দাগে এই 4টা জিনিস আপনি পেয়েছেন। যেটা কিনা সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল অ্যানালাইসিস অন আওয়ার রিসার্চ পয়েন্ট অফ ভিউ। এবং এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা আপনাকে হেল্প করবে টু টু ডু নেক্সট লেভেল। যখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে যাবেন, তখন এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন লার্নিংটা আপনার কাজে লাগবে। পাশাপাশি আপনি যখন কোনো রিসার্চের একদম বেসিক পয়েন্টে থাকবেন, বেসিক পয়েন্টে, তখন আপনার এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন দ্বারা আপনি অ্যাটলিস্ট পাইলট টেস্টে আপনি এই ডিসিশনটুকু নিতে পারবেন যে এম আই গোয়িং অন দ্য রাইট ট্র্যাক অর নট। অন্তত এই ডিসিশনটুকু আপনি নিতে পারবেন।
এছাড়াও আপনি যখন আর স্কোয়ার বা স্ট্র্যাটা বা সেইজের মতো সফটওয়্যার গুলো আপনি প্র্যাকটিস করবেন বা পাইথনের মতো সফটওয়্যার গুলো প্র্যাকটিস করবেন, তখন যেটা হবে, পাইথনে তো আসলে সবকিছুই আপনার কোডিং করে অ্যানালাইসিস করতে হয়, বা আপনার হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা ভাবে ল্যাঙ্গুয়েজটাকে সাজাতে হয়। তখন আপনার জন্য ইজি হবে কনসেপ্টটা বোঝার জন্য, কারণ ওখানে কিন্তু আপনি এরকম আইকনিক পাবেন। পাইথন, আমি জানি না আপনারা পাইথন কখনো করেছেন কিনা, আর কখনো করেছেন কিনা, বাট যদি করে থাকেন ওখানে দেখবেন যে এরকম যে আইকনিক ক্লিক 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 ক্লিক, জাস্ট নট লাইক দ্যাট। পাইথন ইজ টোটালি কোডিং বেসড, এবং এখানে আপনার হচ্ছে একটা কোড করা থাকে, আলাদা একটা কোড সিরিজ করা থাকে, সেই সিরিজের মধ্যে দিয়ে অ্যানালাইসিসটা করতে হয়। এটা তো হচ্ছে ক্লিকিং সফটওয়্যার। ক্লিকিং সফটওয়্যার মানে এ ধরনের অ্যানালাইসিস সফটওয়্যার গুলোই হচ্ছে বোরিং। মানে ওই যে আমি আপনাকে যেটা বলছিলাম, সিনেমা দেখতেই আমরা টেনে টেনে সিনেমা দেখি, আর এটা তো হচ্ছে একটা বোরিং সফটওয়্যার, রাইট? লাইক, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনাদের যদি অন দ্য পয়েন্ট অফ ভিউ আমরা যে বিষয়গুলো আজকে রিক্যাপ করলাম, অর্থাৎ মেথোডোলজি, স্যাম্পলিং টেকনিক, আমাদের যে রিগ্রেশন এবং লিটারেচার রিভিউ, এটা এটা আপনাদের যে তিনজনই আছেন, আপনাদের যদি এই এই চারটা পয়েন্টে কোনো প্রকার কোনো কনফিউশন বা এ জাতীয় কোনো কনফিউশন থাকবেই, কনফিউশন থাকলে আপনারা এটা এমন না যে আপনি পরবর্তীতে আমাকে আস্ক করতে পারবেন, আপনাদের একটা আলাদা ডেডিকেটেড গ্রুপ আছে, আপনাদের গ্রুপে প্রশ্ন করলে অ্যান্সার পাবেন সেখানে। তো এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলেন, আমরা চেষ্টা করবো সেই কোশ্চেনের অ্যান্সারটা করার জন্য। Okay, so সর্বসাকুল্যে মাত্র 3 জন লোক is only 3% at the end of the day. যাকে জি এই স্যার। 3জনের প্রতি so that means Alif bin Kabir, Nirjat Debnath and Jannatul 3জন. আর actually how many students I started with in the morning? স্যার সকালে 14 কতজন? হ্যাঁ, 14 স্যার। তাহলে বোঝেন তার মানে তিনজন রয়েছে, তাহলে what percentage of the total amount, I mean total students so surviving, কতজন সার্ভাইভ করছে? স্যার 3 জন স্যার। আর 3জন মানে কত পার্সেন্ট তাহলে রাকিব সাহেব? 14 জনের মধ্যে 3জন। হ্যাঁ, এটা স্যার পার্সেন্টেজটা আমি বলছি, একটা সেকেন্ড। ইট ইজ ভেরি এটাই লো। এটাই হলো খেলা, এটাই হলো খেলা। আপনার গায়ে অনেক জোর থাকতে পারে, মানুষের মেরে দূরে একেবারে আপনি শেষ করে দিতে পারেন, কিন্তু বুদ্ধির খেলায় অ্যাপ্রক্স 20% স্যার, 21। 21, এই 21ই কিন্তু সারা বিশ্বের নিয়ন্ত্রণ করে। এই যে আমি কাজ করছি এখন দুবাই থেকে, এইখানে আমি বস হিসেবে বসে আছি আর সবাই কাজ করছে, কারণ আমার মাথা হচ্ছে ওই 100 মানে 180 জনের মাথা আমার 20%-এ আমি নিজে নিয়ন্ত্রণ করি। এটা দুনিয়া, এইটাই নিয়ম। বয়স যত বাড়বে তত বুঝতে পারবেন আপনি। এই 3জন সার্ভাইভ করবে, আপনারা করবেন কিনা সেটা পরের বিষয়, কিন্তু এই 20% দুনিয়া সার্ভাইভ করে, 80%-কে কানে দৌড়ি দিয়ে ঘুরায়। দ্যাট ইজ কল লিডারশিপ। জি স্যার। এবং এই যে পেশেন্স, আপনি ইচ্ছা করলে তো এখন আজকে ফ্রাইডে ইভিনিং ইউ কুড গো এনিওয়্যার, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন এখন আজকে, যদিও শুনেছি দেশের পরিস্থিতি বলে ভালো না। না স্যার, তো পরিস্থিতি স্যার খুবই ঘোলাটে স্যার। ও ঘোলাটে, সারা জীবন ঘোলাটে। এর মধ্যে এর চেয়ে ভালো কি যেতে চাই, এর জন্য স্যার বাইরে চলে যেতে চাই, আর থাকতে চাই না স্যার। বাইরে যেতে, অবশ্যই বাইরে যেতে হবে। আপনি যদি কিছু করতে চান কারোর জন্য, আপনি ঘরে বসে তো আপনাকে করতে দেবে না তো কেউ। জি স্যার। সারাক্ষণ এই যে দেখেন, এই যে ডিস্টারবেন্স, আপনি একটা আতঙ্কের মধ্যে আছেন, কিন্তু আপনি যত বড়ই কি বলে কয়েকশো কোটি টাকার মালিক হন, আই গট মাই স্টুডেন্টস কামিং হিয়ার,
সো কি বলে এই 20% আপনি রয়ে গেলেন। আপনি আমাকে একটুখানি রাকিব সাহেব ওই যে চ্যাপ্টার গুলো পড়িয়েছেন দেন, আমি একটা কোশ্চেন বানাবো, ওনারা পরীক্ষা দেবেন একটা দেখি, এবং অসুবিধা নাই, চ্যাট জিপিটিতে দিয়ে দিলেই তারা অ্যান্সার দিয়ে দেবে, কোনো চিন্তা করে না। তবে আমি এমন কিছু ট্রিকি পার্ট করবো চ্যাট জিপিটি ধরতে পারবে না, দেখি কতটুকু। আমি একদম বেসিক জিনিস ধরবো, এই তিনজন দিলে এই তিনজনকে শুধু সার্টিফিকেট দেওয়া হবে, আর কাউরে না। থ্যাংক ইউ স্যার। তো আমাকে 5 থেকে 7 মিনিট সময় দেন, আপনি চ্যাপ্টার গুলো দেন, আমি কোশ্চেন করে পাঠাচ্ছি। ঠিক তবে আছে অনুরোধ রইল, চ্যাট জিপিটি কে বলেন না, আপনি কি বলে নিজেই করেন। জি শুনেন, স্যার। একটা কথা, পৃথিবীতে টিকে থাকবে সেই যার নিজের পায়ে যোগ্যতা আছে, এছাড়া টিকতে পারবেন না। আপনি ছেড়ে দেবেন আপনাকে। আমার কিছু মনে করেন না, এখানে কয়েকটা অ্যারাব কাজ করে আমার সাথে, কয়েকটা 2-3টা সাদা কাজ করে আমার সাথে, ইন্ডিয়ান কাজ করে আমার সাথে, ফিলিপিনো আসতেছে একটা কাজ করতে। এটা হলো দুনিয়ার নিয়ম। মানে এই মেধা দিয়ে দুনিয়াটা টিকবে না, টিকতে পারবেন না। ঠিক আছে, আপনি এটা পাঠিয়ে দেন, আমি তৈরি করে দিচ্ছি 10 মিনিটের মধ্যে। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। রাকিব, আপনি দ্য লাস্ট চ্যাপ্টার কল রিগ্রেশন অ্যানালাইসিস, এটা কি অঙ্ক করে দেখিয়েছেন? জি জি স্যার এটা হচ্ছে মানে আমাদের আজকের ক্লাসটা ডিজাইনই ছিল এরকম যে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যারে গিয়ে দেখাবো। ইভেন আমরা উই হ্যাভ প্ল্যান যে একটা একটা পেপারের একটা লিটারেচার রিভিউ আমরা দেখছিলাম, বাট এটা আসলে আরো বেশি ইন্টারেক্টিভ হতো যদি সকলে পার্টিসিপেট করতে পারতো। এনিওয়েজ, তো বেসিক্যালি প্রত্যেকটা জিনিসে আমরা হাতে কলমে বা সফটওয়্যার থেকে কিভাবে বের করে আনতে হয় ওই বিষয়গুলো আজকে দেখেছি। মানে আজকে থিওরিটিক্যাল কম ছিল, ম্যাক্সিমামটা প্র্যাকটিক্যাল ছিল। তো আপনি কি বলে এই যে রিগ্রেশন অ্যানালাইসিসে 1 to 1 মানে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট দেখিয়েছেন, নাকি একটা ডিপেন্ডেন্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট দেখিয়েছেন? না, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, সিম্পল মানে লিনিয়ার সিঙ্গেল রিগ্রেশন। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা, পরের ক্লাসে আপনি মানে ডাবল, দ্যাট মিন্স মাল্টিপল গুলো দেখাবেন, মানে ফ্যাক্টর অ্যানালাইসিস এবং মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, এই দুইটা। এর জন্য 2 সপ্তাহ ওয়েট করতে হবে, কারণ এই জিনিসটা আমি আগে তৈরি করে দেবো, তারপরে 2 সপ্তাহ পরে, কারণ এত তাড়াহুড়া করলে ওরা গ্র্যাস করতে পারবে না। কারণ মানে একটা বাঁশের কি বলে যদি মানে দুর্বল হয়, এই বাঁশ বেশি দূর উঠতে পারে না। তো আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, আমি কোশ্চেনটা পাঠাচ্ছি রাকিব আপনার হোয়াটসঅ্যাপে, আপনি ওদের পরীক্ষাটা নিয়ে নেবেন। থ্যাংক ইউ। স্যার আমরা কি মিটিংই থাকবো? হ্যাঁ, মিটিং এ থাকেন। আপনাদের আপনি আপনাদের কোথায় যাবেন? কাজ কোশ্চেনটা এখানে থাকা। ওকে স্যার, সমস্যা নেই, আমরা আছি স্যার। কোশ্চেনটা স্যার দিলে আমি কোশ্চেনটা গুগল ফর্মে আপনাদেরকে দিচ্ছি, আপনারা তিনজন আনসার করে ফেলেন।